ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং আগামীতে যারা দেখবেন সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের সামনে দেশের অত্যন্ত একটি বার্নিং ইস্যু, বিশেষ করে এসএসসি সমমান পরীক্ষায় যে ফলাফল, সে সম্পর্কে কিছু কথা বলার আমি প্রয়াস পাব। আমি আজকে এই ফলাফল বিপর্যয় বা ফলাফল সংক্রান্ত বিষয়ে যে টপিকটি নির্ধারণ করছি, যে শিরোনামটি নির্ধারণ করছি, তা হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়, একটি নির্মোহ পর্যালোচনা। আপনারা বিষয়ের শিরোনাম থেকেই বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এবং দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য শিক্ষা ব্যবস্থার যে প্রয়োজনীয়তা, ছাত্রের যে প্রয়োজনীয়তা, শিক্ষকের যে প্রয়োজনীয়তা, আর সে তুলনায় আমরা কোন অবস্থানে রয়েছি আমাদের এই ফলাফলে। এই জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার মতো একজন নগণ্য মানুষ কি মূল্যায়ন আমি করব, সেটা আমার রব যদি আমাকে তৌফিক না দেন, আমার পক্ষে নির্মোহ মূল্যায়ন করা সম্ভব নয়। এই জন্য আমি আমার কথার শুরুতেই আমি মহান রবের কাছে তৌফিক চাচ্ছি, যে কথাগুলো আলোচনা করলে সত্যিকার অর্থে নির্মোহভাবে, আবেগহীনভাবে, পক্ষপাতহীনভাবে আমি এমন কিছু কথা বলতে পারবো, মূল্যায়ন করতে পারবো, বিচার করতে পারবো, ফলাফল নিয়ে পর্যালোচনা করতে পারবো, যার ফলে ছাত্র, শিক্ষক, অভিভাবক, দেশের যারা কর্ণধার, যারা কারিকুলাম প্রণেতা, যারা শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সবাই এখান থেকে উপকৃত হতে পারে। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাকে শুধুমাত্র সেই কথাগুলোই বলার তৌফিক দান করেন যেগুলো শিক্ষা, শিক্ষণ, প্রশিক্ষণ, শিক্ষার উন্নয়ন সেই সংক্রান্ত বিষয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শিরোনামটি অত্যন্ত হৃদয় বিদারকও বটে, এবং সেই শিরোনামের আলোকেই আজকে আমি, আপনারা লক্ষ্য করছেন, আমি কালো টুপি এবং কালো ড্রেস পরে, কালো পাঞ্জাবি পরে আজকে বক্তব্য দিচ্ছি। আজকে স্বাধীনতার 55 বছর হয়ে যাচ্ছে, তারপরেও আমরা শিক্ষার বিষয়ে, বিশেষ করে কোমলমতি প্রথম একটি যে পরীক্ষা এসএসসি বা সমমান পরীক্ষা, সেই বিষয়ে আমরা কোন পর্যায়ে রয়েছি, বাংলাদেশের শিক্ষক এবং ছাত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষাবিদরা কী অবস্থায় আমরা রয়েছি, আমরা কবে আমরা একটা ভালো এবং উন্নত মূল্যবোধ সম্পন্ন একটা অবস্থানে আমরা পৌঁছতে পারবো, আল্লাহ তাআলাই ভালো জানে। যাক, আমি আমার কথার শুরুতেই এত কিছুর পরেও, এত ফল বিপর্যয়ের পরেও সারা দেশে 18 লক্ষ শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 11 লক্ষ উত্তীর্ণ হয়েছেন। 11 লক্ষ পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন, যারা পরীক্ষার্থী, শিক্ষার্থী, যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের অভিভাবক, তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সাথে যারা জড়িত, তাদের সাথে যারা জড়িত, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সমস্ত 11 লক্ষ শিক্ষার্থী, তারা যেন তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে পারেন, তারা যেন দেশের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য প্রভূত কল্যাণ আগামীতে বয়ে নিয়ে আসতে পারেন, এবং তাদের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সবাই এমন ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি যাতে করে তারা যোগ্য, দক্ষ, সৎ, সুনাগরিক হিসাবে জাতিকে আগামীতে সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছাতে পারে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে ফলাফল সন্তোষজনক, সারা দেশের মধ্যে সবচেয়ে
সর্বশ্রেষ্ঠ যে রেজাল্ট করেছে, ফলাফল করেছে, আপনারা জেনে থাকবেন। ঢাকা বোর্ড সবচেয়ে ভালো করেছে। ঢাকা বোর্ডকে আমি অভিনন্দন জানাচ্ছি। ঢাকা বোর্ডের অন্তর্গত নরসিংদীর যে প্রতিষ্ঠানটি কাদের মোল্লা যে হাই স্কুল, সেই প্রতিষ্ঠানের 382 জন শিক্ষার্থী সবাই জিপিএ 5 পেয়েছে। আপনারা একবার ভাবেন, 382 জন তাদের ছাত্রছাত্রী, তাদের মধ্যে সবাই জিপিএ 5 পেয়েছে। এটা কত বড় তাদের জন্য সফলতা, দেশের জন্য সফলতা, আমাদের জন্য সফলতা, আমাদের সবারই জন্য কত আশার একটা আলো তারা জ্বালিয়েছে। শিক্ষার জন্য, শিক্ষণের জন্য, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য কতটা তারা পথের দিশা আমাদেরকে দেখিয়েছে। এই জন্য নরসিংদীর সেই কাদের মোল্লা হাই স্কুলের সংশ্লিষ্ট সবাইকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং তাদের সাথে যারা অত্র এলাকার যারা হিতাকাঙ্ক্ষী, সবাইকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। তারা যেন আগামীতে এই ছাত্রছাত্রীদের জন্য তাদের সাধ্যমতো যা করার সেটা তারা যেন চালু রাখে, এই কামনা আমার রাখছি, এই প্রত্যাশা আমি রাখছি। এই ভালো অংশটির পরে আমি এবার যাচ্ছি ফলাফল বিপর্যয়ের কথা বলতে, যেটা আমার হৃদয়ও ভেঙে যাচ্ছে এই কথাগুলো বলতে যাই। স্বাধীনতার 55 বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে গত 20 বছরের মধ্যে ফলাফলে বিরাট ধস এবং বিপর্যয় নেমে এসেছে। 6,91,000 অর্থাৎ প্রায় 7 লক্ষ শিক্ষার্থী, ছাত্র ছাত্রী এবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। শুধু 7 লক্ষ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়নি, তাদের সাথে তাদের পরিবারে 3-4 জন করে সদস্য ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তাদের শিক্ষক ছিল, তাদের সবাই মিলে এভাবে আমরা যদি হিসাব করি তাহলে কমপক্ষে 50 লক্ষাধিক মানুষ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষক, সচেতন মানুষ এভাবে আজকে এই ফলাফল বিপর্যয়ে তারা কোনো না কোনোভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে আমার মতো। আজকে এটা কার, এটা নিয়ে নানামুখী আলোচনা পর্যালোচনা হচ্ছে। আমি সেই আলোচনা পর্যালোচনায় যাব না। আমি যেহেতু আমার টপিকের শিরোনাম দিয়েছি নির্মোহ মূল্যায়ন, অত্যন্ত একটি গুরুগম্ভীর বিষয়। আমার এখানে আমার ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতিকে এবং পক্ষপাত দুষ্টতাকে আমি এখানে ব্যবহার না করে শুধুমাত্র নির্মোহভাবে, আবেগহীনভাবে যেই বিষয়গুলা উল্লেখ করলে ভালো হবে, উল্লেখ করা প্রয়োজন, শুধুমাত্র সেগুলোই যেন মহান রব আমাকে বলার সুযোগ দান করেন। এ পর্যায়ে আবারও আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমি বলতে চাচ্ছি, শিক্ষা একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের সব কিছু যোগান দেওয়ার দায়িত্ব ছিল সরকারের। কিন্তু স্বাধীনতার 55 বছরে কোনো সরকার কি পেরেছে এই কোমলমতি শিক্ষার্থীদের, যারা উচ্চশিক্ষা প্রবেশ করতে যায় প্রথম তাদের যে পরীক্ষা এসএসসি এবং সমমান, সেই পরীক্ষায় তাদের শিক্ষার সাথে অন্যান্য যে মৌলিক প্রয়োজন ছিল সেগুলা কি কোনো সরকার কি মেটাতে পেরেছে? কেন মেটাতে পারেনি? সেটা একটি বিরাট প্রশ্ন, সেটি একটি বিরাট মূল্যায়ন, বিরাট একটি পর্যালোচনা। সেদিকে আমি যাব না। কেন পারিনি সেটাও একটি বিরাট ভাববার বিষয়। এই জন্য আমি প্রথমে বলতে চাচ্ছি, এই কোমলমতি শিক্ষার্থীদের দায়িত্ব কার ছিল? সরকারেরই ছিল। সরকারেরই তো দায়িত্ব দেশের মানুষকে শিক্ষিত করা, সুশিক্ষিত করা, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা। এটা আমার মতো একজন শিক্ষাবিদ, আমার মতো একজন শিক্ষানুরাগী শিক্ষকের এটা দায়িত্ব নয়। আমি শুধু আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার পরিবারে কিছুটা হয়তো পরিবর্তন আনতে পারি, দেশের সামগ্রিকভাবে আমার পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সরকারেরই দায়িত্ব। সরকার কি করেছে এগুলো আলোচনা করলে এখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না।
আমি দু একটি পয়েন্ট বলে যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে আমি সেগুলিই বলার চেষ্টা করব। আমি বলতে চাচ্ছি 24-এর 5 অগাস্টের পরে যে পরিবর্তন সাধিত হলো দেশের মধ্যে, জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে যে 1400 দেশের শিক্ষার্থী জীবন দিল, দেশের আপামর জনগণ, অভিভাবক, শিক্ষক, সাধারণ মানুষ যারা জীবন দিল, যারা পঙ্গু হলো, অসহায় হলো, যারা চোখ হারালো, তারা কিসের জন্য জীবন দিয়েছিল? তারা কি শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে দূর করার জন্য কি তারা এই কাজটা করেনি? কারণ শিক্ষা একটা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। শিক্ষার মধ্যেই বৈষম্য ছিল, এই বৈষম্য দূর করার জন্যই তো তারা জীবন দিয়েছিল। তারপরে আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকার আসে, আগের কারিকুলাম পরিবর্তন করলো। পরিবর্তন করার পরেই এই 26-এ যারা পরীক্ষা দিল, তারা প্রথমবারের মতো ক্লাস 9-এ তারা নতুন কারিকুলামের আলোকে, নতুন কারিকুলামের আলোকে, বোর্ড থেকে প্রণীত নতুন কারিকুলামের আলোকে তারা লেখাপড়া শুরু করলো, শিক্ষকরা শুরু করলো। কিন্তু আমরা দেখলাম গণতান্ত্রিক সরকার আসার পরে সেটা আবার বাতিল হয়ে গেল। বাতিল হওয়ার পর নতুনভাবে আবার প্রশ্ন এবং কারিকুলাম যুক্ত করা হলো। তাহলে দেখেন, এই শিক্ষার্থীরা আন্দোলন করলো, তাদের জীবন দিয়ে লড়াই করলো, বৈষম্য দূর করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা সহ বৈষম্য, দেশের বৈষম্য দূর করার জন্য আন্দোলন করলো। তাদের সেই ভাইদের, বড় ভাইদের, আহত নিহতদের সেই ক্ষত, তাদের শোক, রোগ, তাদের বেদনা, ব্যথা, সেটুকু কোনো অংশে সেটুকু ঘা তাদের শুকায়নি তাদের হৃদয় থেকে। এই অবস্থার কিছুদিন পরেই তাদের পরীক্ষা চলে আসলো। কারিকুলাম 2 বছরের মধ্যে 2বার তাদের পরিবর্তন হয়ে গেল। তাহলে তাদের জন্য হঠাৎ করে আবার এমনভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনভাবে শিক্ষার পরিবেশকে, শিক্ষা প্রতিষ্ঠানের এবং পরীক্ষা হলের পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরা হলো, তারা অনেকেই আতঙ্কে হার্টফেল করল। তারা পরীক্ষা থেকে কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা থেকে বিরত থাকলো এই ভয়ে। আর যারা পরীক্ষার হলে গেল, তারা অনেকে প্রস্তুতি নিতে ওইভাবে পারেনি নানা কারণে। তারা পরীক্ষা দিল আতঙ্কগ্রস্ত অবস্থায়। পুলিশের বডি ক্যামেরা, সিসিটিভি সার্বক্ষণিক, সেটার মনিটরিং, সেন্টার চেঞ্জ, তাদের এভাবে করে অত্যন্ত একটি কড়াকড়ি অবস্থায় পরীক্ষায় তারা ভীত সন্ত্রস্ত পরীক্ষার হলে তারা গেল। এই অবস্থায় তারা যেটুকু হয়তো প্রস্তুতি নিয়েছিল সেটুকু অনেকে হয়তো ভুলে গিয়েছিল। এটা একটা দিক গেল আমার আলোচনা। আমি এই জন্য বলতে চাচ্ছি, আজকে এই কোমলমতি শিক্ষার্থীদের তাদের প্রথম পরীক্ষায় আজকে সরকার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান, তারা কি একটু এরকম একটা ভীতিহীন, ভয়মুক্ত, একটা আনন্দঘন একটা পরীক্ষার হল কি তারা উপহার দিতে পারলো? হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো ছিল, নকল মুক্তভাবে পরীক্ষা হয়েছে। কিন্তু ছাত্ররা তো পরীক্ষা দিবে আনন্দের সাথে। তাদের অভিভাবকরা তারা সবসময় দুশ্চিন্তায় গ্রস্ত ছিল। ছাত্ররা, শিক্ষার্থীরা এভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এই দুশ্চিন্তা, এই ভয় কাটানোর দায়িত্ব কার ছিল? অবশ্যই যারা সরকার, যারা প্রশাসন, যারা শিক্ষাবিদ, যারা শিক্ষা মন্ত্রণালয়, তাদেরই দায়িত্ব ছিল। তারপর আমরা দেখলাম এ পর্যায়ে আমি যেটা মূল্যায়ন করতে যাচ্ছি নির্মমভাবে, সেটা হচ্ছে, আমি আজ থেকে 35 বছর আগে যখন আমি এসএসসি পাস করেছি, তখন আমাদের সময় গ্রেস নাম্বার দেওয়া হইতো, 3 থেকে 5 নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হইতো। তখন আমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ছিল, অত্যন্ত সহজ হিসাব ছিল। এই সহজ হিসাবগুলো অভিভাবকরাও বুঝতো, ছাত্ররাও বুঝতো, যে দেশের যারা অশিক্ষিত তারাও বুঝতো। আমরা দেখলাম এমন একটা পর্যায়ে চলে আসলো কারিকুলামে, আমরা দেখলাম জিপিএ 5 সহ এই গ্রেড, জিপিএ 5 বা এই গ্রেড ভিত্তিক যে মূল্যায়ন ছাত্রছাত্রীদের আসলো, এমন একটা মূল্যায়ন পদ্ধতি আসলো যেটা না ছাত্ররা বুঝতে পারছে, না অভিভাবকরা বুঝতে পারছে, না আমি তো মনে করি এখনো অধিকাংশ শিক্ষক সেটা ভালো করে বুঝতে পারে না। এটা কিসের ভিত্তিতে মূল্যায়নটা হচ্ছে? এমন একটা সহজ বিষয় ছিল, সেটা এখন এমন একটা আকার ধারণ করছে।
যাক, এই মূল্যায়নে আসলো কি, আমার ছেলে মেয়ে এখন, আমার ছেলে মাস্টার ডিগ্রিতে হাজিদান এসে পড়ছে, তারও সে পরীক্ষা দিল, সে অল্পের জন্য জিপিএ 5 পায়নি। আমি দুঃখের সাথে আক্ষেপের সাথে জানাচ্ছি, আমার ছেলে যখন 19 সালে পরীক্ষা দিয়েছে, সে 5টা সাবজেক্টের উপরে 5-6টা সাবজেক্টে এভাবে 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বারের জন্য সে জিপিএ 5 পায়নি। এ দেখ কার, কেন 1 নম্বরের জন্য কেন 79 তাকে দেওয়া হচ্ছে, কেন 2 নম্বরের জন্য একটা গ্রেডের মূল্যায়ন হচ্ছে না, সে গ্রেডে নিচের ধাপের গ্রেডে চলে যাচ্ছে। আমার মেয়ে পাশ করলো পরবর্তীতে 2023 সালে সে পাশ করলো দাখিল আমার শ্বেতাবঞ্জ কামিল মাদ্রাসা থেকে। তারও সাবজেক্টে আমি 5টা সাবজেক্টে চ্যালেঞ্জ করলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের জন্য তারও গ্রেড হলো না, তার জিপিএ 5 হলো না। এ দায় কার? আমার ছোট মেয়ে এবার পরীক্ষা দিয়েছে, এবারও তার অঙ্ক আর ইংরেজিতে মাত্র 1-2 নম্বরের জন্য তার জিপিএ 5 হয়নি। এ দায় কার? এ দায় কি আমার মেয়ের? এ দায় কি আমার 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 নিজের? এই জন্য আমি খুব আক্ষেপের সাথে কথা বললাম, আজকে যে জিপিএ 5-এর সংখ্যা হয়েছে সারা দেশে, যদি শিক্ষা মন্ত্রণালয় তাদের জন্য, যদি দরদ ছাত্রছাত্রীদের জন্য, অভিভাবকদের জন্য, এক সময় আজকে 20-25 বছর আগে যে ছাত্রদের জন্য যে দরদ ছিল, মনোভাব তাদের ছিল, সহানুভূতি ছিল, গ্রেস নাম্বার ছিল, আমি গ্রেস নাম্বার বলবো না, শুধু গ্রেডটার জন্য যদি তাদেরকে 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার এভাবে দেওয়ার একটা সিস্টেম থাকতো, তাহলে তারা আজকে, আমি তো মনে করি কয়েক লক্ষ বা কয়েক হাজার শিক্ষার্থী জিপিএ 5-এর পরিবর্তন আসতো। তাহলে এ দায় কার? এ দায় কি আমার সন্তানদের? এ দায় কি এই কোমলমতি শিক্ষার্থীদের? এ দায় কি অভিভাবকদের? আজকে তারা জিপিএ 5 পেল না, তারা যে কাতরাচ্ছে, তাদের অভিভাবকরা যে কাতরাচ্ছে, কিসের কারণে তারা কাতরাচ্ছে? আজকে এত পরিশ্রম করলো, 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য সে জিপিএ 5 পেল না একটা সাবজেক্টে, তাকে কত বড় আমরা এভাবে নিষ্ঠুর করে রাখছি, নিষ্ঠুর জুলুম নির্যাতন তার উপরে আমরা করলাম। এই জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি বলছি যে এমন আমার কাছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে যে জ্ঞানগুলো দিয়েছেন, মূল্যায়নগুলো দিয়েছেন, এগুলো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, আমি সেই জন্য যেতে চাচ্ছি না। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আবারও আমি খেয়াল করে দিতে চাচ্ছি, শিক্ষা আমার মৌলিক অধিকার। 18 কোটি মানুষের শিক্ষা, সুশিক্ষা, উন্নত শিক্ষা, মানবিক শিক্ষা, মূল্যবোধ শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এই জন্য আমরা সরকার নির্বাচিত করি। কিন্তু সেই সরকার ক্ষমতায় আসে, তারা নানাভাবে আমরা দেখলাম, তারা রাজনীতিকে দীর্ঘায়িত করার জন্য, তাদের ক্ষমতার চেয়ারকে পাকাপুক্ত করার জন্য তারা নানাভাবে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষার কারিকুলামকে নানাভাবে তারা এভাবে করে নানাভাবে তারা প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন। তারই ফলস্বরূপ আমরা দেখতে পারলাম, সর্বশেষ আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আজকে স্বৈরাচারী সরকার হাসিনার কথা আমরা দোষ দিয়ে থাকি, তার আমলে সে মোবাইলকে এইভাবে করে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু এই শিক্ষাটা থেকে শিক্ষা না নিয়েই আমরা দেখলাম আবারও মোবাইলমুখী কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল তুলে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হচ্ছিল। কার স্বার্থে এটা করা হচ্ছিল? মোবাইলে কি থাকে আপনারা অভিভাবক আমরা জানি না, মোবাইলে কি আসে, মোবাইলটা ক্লিক করার সাথে ওপেন করার সাথে কি ভেসে আসে আপনারা আমরা জানি না, মোবাইলে কত অশ্লীলতা ভেসে আসে। এই ধরনের একটা টিনেজ ছাত্রছাত্রী সেই চিত্রগুলা, সেই অশ্লীল পর্নোগ্রাফিগুলা কিভাবে সে ম্যানেজ করতে পারে, কিভাবে সে সামলাতে পারে, সেটা আপনি আমি জানি না। আজকে মোবাইলের কারণে, মোবাইল গেমের কারণে, মোবাইল আসক্তির কারণে মদের নেশার থেকে ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে, তারা আজকে ড্রপ আউট হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, অভিভাবকরা আজকে কাতরাচ্ছে। এর দায় কার? আজকে যদি দেখা যায়, আমরা যদি মূল্যায়ন করি যে 312 জন, যে 12টা শিক্ষা প্রতিষ্ঠানের যে এই কয়েক হাজার শিক্ষার্থী কৃতকাজ হয়েছে, তারা অবশ্যই অনেকেই মোবাইল গেমে আসক্ত, মোবাইলের এই ইন্টারনেটের পর্নোগ্রাফিতে আসক্ত, টিকটকে আসক্ত। এই টিকটক বন্ধ করবে কে? তরিকুল ইসলাম না আমার মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ রফিকুল্লাহ করবে বন্ধ? এই টিকটক দিয়ে কি করছে একটা জাতিকে সব সর্বনাশ ডেকে আনতেছে। এই জন্য আমাদের এমন একটি কারিকুলাম
সরকার থেকে করতে হবে, এমন একটি কমিশন আমাদেরকে গঠন করতে হবে। আমরা আজই কমিশন গঠন করলাম, নতুন সরকার আসলো, কমিশন গঠন করলাম, আরেক সরকার আসলো, কমিশনকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। কতবার শিক্ষা কমিশন গঠন হলো, কিন্তু সেই ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন থেকে আজ পর্যন্ত কোন শিক্ষা কমিশনের আলোকে কোনো সুনির্দিষ্ট শিক্ষণ, প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এটা নিয়ে সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী কোনো কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এ দায় কার? আমি নির্মমভাবে এই কথাগুলো বলার চেষ্টা করলাম। এ পর্যায়ে আমি সর্বশেষ যেই কথাটি বলতে চাচ্ছি, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আমি বলতে চাচ্ছি, যে সমস্ত শিক্ষার্থীরা এভাবে প্রায় 7 লক্ষ শিক্ষার্থী ফলাফল বিপর্যয় করেছ, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, কোরআনে কারিম থেকে তোমাদের আমি সান্ত্বনা দিচ্ছি, যে সান্ত্বনা আমার রব আমাকে কোরআন থেকে দিয়েছেন, যেটা আমি আমার পরিবারে বাস্তবায়ন করি, যেটা আমি আমার বইয়ে সাফল্যের চাবি বইয়ে আমি উল্লেখ করেছি। সারা বিশ্বের সকল মানুষের জন্য এই সাফল্যের চাবি বই আমি লিখেছি। এই সাফল্যের চাবি বইয়ে 21টি এহকাল পরকালের সফলতার চিরন্তন এবং বিশ্বব্যাপী সকল মানবতার কল্যাণের জন্য চিরন্তন আমি উপায় এবং দিক নির্দেশনা উল্লেখ করেছি। এখানে সব কিছুর সমাধান রয়েছে। এখানে আমি যে আয়াতটি উল্লেখ করতে চাই আজকে তোমাদের জন্য, সেই আয়াতটি হচ্ছে সূরা শামসের আলাম নাসরা সূরার 6 এবং 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 2 বার এই আয়াতটি রিপিটেশন করছেন, পুনরায় উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, যার বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আবার বলছি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই জন্য আমি আজকে যারা ফলাফল বিপর্যয়ে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা ভেঙে পড়েছ, অভিভাবকরা, পিতামাতারা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, ম্যানেজিং কমিটি, যারা আপনারা ভেঙে পড়েছেন, যারা বিপর্যস্ত হয়েছেন ফলাফল বিপর্যয়ে, তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলার এই মহান বাণীটি সূরা আলাম নাসরার 5 এবং 6 নম্বর আয়াত থেকে আপনারা পড়ুন। অর্থটা থেকে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা বলছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বালাদে, সেটাও আমি এখানে উল্লেখ করেছি। প্রথম পয়েন্ট, সফলতার উপায় পরিশ্রমে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষকে আমি কঠোর পরিশ্রম করার মাঝেই সৃষ্টি করেছি। আমি এই জন্য বলতে চাচ্ছি, 382 জন ছাত্রছাত্রী যারা জিপিএ 5 পেয়েছে, তাদের চেহারাগুলো দেখে এক্সামিনাররা, শিক্ষকরা তাদেরকে না জিপিএ 5 দেয়নি সবাইকে। তাদের খাতা মূল্যায়ন হয়েছে তাদের খাতার লেখা দেখে, তাদের মানসম্মত লেখা দেখে, নির্ভুল এবং স্বচ্ছ সুন্দর লেখা দেখে। আজকে যদি আমরা এই 7 লক্ষ শিক্ষার্থীকে এমন একটা পরিবেশ দিতে পারতাম, এমন একটা প্রতিষ্ঠান দিতে পারতাম, এমন সচেতন অভিভাবক দিতে পারতাম, এমন সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, মনোরম শিক্ষা প্রতিষ্ঠান এবং এমন দরদি শিক্ষক অভিভাবক দিতে পারতাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই 7 লক্ষ শিক্ষার্থী যারা ফেল করেছে, তারা 7 লক্ষ শিক্ষার্থীর কেউই হয়তো ফেল করতো না। আপনারা আমার এই আলোচনাটাকে অনেকে বাড়াবাড়িও বলতে পারেন, কিন্তু আমি এটা নির্মমভাবে আমাকে এটা বলতে হবে। আমি কোনো পক্ষপাত এবং আবেগের বশীভূত হয়ে এই কথাগুলো বলি নাই। এই জন্য ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি আর কথা আগাচ্ছি না। আমি পরিশেষে কোরআনে কারিম থেকে যে 2টি সমাধানের রাস্তা আমি বলে দিয়েছি, যেটা আমি সাফল্যের চাবি বইয়ে আমি উল্লেখ করেছি। এই সাফল্যের চাবি বইটা আমি সারা বিশ্বের 8 কোটি মানুষের জন্য, সবার জন্য আমি লিখেছি। প্রাথমিকভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আমি লিখেছি। ইহকাল পরকাল 2 কালেই দুনিয়া এবং আখিরাতে সফলতার চিরন্তন যে রাস্তা, প্রশস্ত রাস্তা, সেটা আমি এখানে উল্লেখ করেছি। এই বইটি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার থেকে আপনার বইটা অর্ডার করতে পারবেন। সারা দেশ থেকে যে কোনো ঠিকানায় বইটি আমি পাঠিয়ে দেব এবং দিচ্ছি। এই জন্য আমি পরিশেষে আবারও যারা ফলাফলে এত কিছুর মধ্যেও, এত কড়াকড়ি পরীক্ষার মধ্যেও যারা যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা যারা ভালো করেছেন, অভিভাবকরা, শিক্ষা প্রতিষ্ঠানরা ভালো করেছেন এবং সরকারও তাদের প্রতি মনোযোগী হয়েছেন, আমি এই জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।
এবং যারা ফলাফলে বিপর্যয়ে আহত হয়েছেন আমার মতো যারা, আমারও শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে যে ছাত্ররা অকৃতজ্ঞ হয়েছে তাদেরও হৃদয়টা ভেঙে গিয়ে যাওয়ার পাশাপাশি আমারও হৃদয়টা ভেঙে গিয়েছে। কিন্তু অল্পের জন্য যে কারণগুলো আমি ব্যাখ্যা করলাম, আমার এই নির্মোহ আলোচনার মাধ্যমে যাদের কানে যারা সংশ্লিষ্ট তারা, আমি আশা করি পরিশেষে আবারও বলছি, এই সুন্দর শিক্ষা, উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য এটা সরকারেরই দায়িত্ব। সরকার অতি শীঘ্রই এমন একটি সুন্দর শিক্ষাবিদদের দিয়ে, শিক্ষানুরাগীদের শিক্ষা কমিশন গঠন করবেন, যে কমিশন সুন্দর দীর্ঘস্থায়ী একটি কারিকুলাম এবং একটি শিক্ষানীতি চালু করবেন, যার আলোকে দশকের পর দশক ধরে এই শিক্ষা কারিকুলামের স্থায়ী নীতি চলতে থাকবে। বছরের পর বছর, মাসের পর মাস কোনো কারিকুলাম পরিবর্তন হবে না, যেখানে আমরা এরকম কোনো অসঙ্গতি পাবো না। আসুন আমরা আগামীতে এমন পদক্ষেপ গ্রহণ করি সবাই মিলে, যাতে করে যেটা আমাদের ভুল হয়ে গেছে, যেটা আমাদের ক্ষত হয়ে গেছে, যেটার জন্য আমরা কষ্ট এবং হতাশায় আমরা অনেকে নিমজ্জিত হয়েছি, আমরা যদি এই কষ্টটাকে, আমাদের এই হতাশাটাকে, আমাদের এই ব্যর্থতাটাকে আমরা যদি শক্তিতে রূপান্তরিত করতে পারি, ব্যর্থতাগুলোকে চিহ্নিত করতে পারি, নূতনভাবে আমরা যদি জাগ্রত হতে পারি, ছাত্রীদেরকে যদি একটা মনোরম পরিবেশ দিতে পারি, তাহলে অবশ্যই আগামী দিনের জন্য, সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য, সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য, সুন্দর একটা জাতি গঠনের জন্য, সর্বোপরি উন্নত, শিক্ষিত, প্রশিক্ষিত, উন্নত মূল্যবোধ সমৃদ্ধ একটি জাতি গঠনে আমরা খুব শীঘ্রই একটা ভালো একটা রাস্তা, প্রশস্ত রাস্তা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা সবারই প্রতি আমাদের সদয় হোক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।